আজ আমরা দেখতে চলেছি 2020 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য কাল্ম বিয়ন্ড। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে একটি শহরে এমন ভয়াবহ টাইফুন চলে আসে যে সেই পুরো শহরে একদম পানির নিচে চলে যায় আর মারা যায় শহরের শত শত মানুষ। কিন্তু যারা শুধুমাত্র শহরের উঁচু বিল্ডিংগুলোতে আশ্রয় নিয়েছিল, পৃথিবীতে তখন তাদের মধ্যেই কিছু সংখ্যক মানুষ জীবিত ছিল। কিন্তু এই ভয়াবহ টাইফুনের ফলে সমুদ্রের সঙ্গে পুরো শহর একদম মিশে যায়, অর্থাৎ শহরটিও একদম সমুদ্রে পরিণত হয়। তাই যারা সার্ভাইভ করতে পেরেছিল তারা সেই শহরে ছাদে বসবাস করতে শুরু করে। আর এখানে কোনো নৌকা অথবা অন্য কোনো ব্যবস্থা না থাকার ফলে সেই সমস্ত মানুষেরা নির্দিষ্ট একটি বিল্ডিংয়ে ছাদেই আটকা পড়ে যায়। তারা চাইলেও সেই জায়গা থেকে কোথাও যেতে পারত না। তাদের এই পরিস্থিতি চলতে থাকে প্রায় 5 বছর ধরে। তাদের কাছে না ছিল পর্যাপ্ত পরিমাণ খাবার অথবা পান করার মতো পানি। এমনই এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে পৃথিবীতে টিকে থাকতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক পানির নিচে তলিয়ে যাওয়া এক শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় হংকংয়ের অনেক বড় একটি শহরে, যেখানে বিশাল বড় এক সুনামি চলে এসেছে। আর এটাই ছিল হংকংয়ের ইতিহাসে সবচাইতে ভয়ানক সুনামি, যেটা এতটাই ভয়াবহ ছিল যে সমুদ্রের পানি এসে সম্পূর্ণ শহরকে গ্রাস করে ফেলে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যায় এবং সেখানকার রাস্তাঘাট ঘরবাড়ি সবকিছু একদম ধূলিসাৎ হয়ে যায়। তবে এই সুনামির হাত থেকে যারা বাঁচতে পেরেছিল তারা সবাই মিলে নিজেদের জীবন বাঁচানোর জন্য সুরক্ষিত জায়গাতে লুকোনোর চেষ্টা করছিল। কিন্তু সুনামি স্রোত এতটাই তীব্র ছিল যে এটা পুরো শহরকে একদম পানির নিচে নিয়ে যায়। আর পানির তীব্রতা সেখানে এত পরিমাণ বাড়তে থাকে যে শহরের রাস্তাঘাট সহ প্রত্যেকটি বিল্ডিং পানির নিচে তলিয়ে যায়। তবে শুধুমাত্র একটি বিল্ডিং ছিল, যেটা সেখানকার অনেক উঁচু বিল্ডিং হওয়ায় পানিস্রোত বিল্ডিংটিকে গ্রাস করতে পারে না, যার ফলে যে সমস্ত মানুষেরা সেই বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিল শুধুমাত্র তারাই বাঁচতে পেরেছিল। এবার দেখা যায় যে এই সুনামিটি আরও অনেক তীব্র আকার ধারণ করে, আর এটা মুহূর্তের মধ্যেই পুরো হংকং শহরকে নিঃশেষ করে দেয়। এ ঘটনার পর প্রায় 5 বছর কেটে যায়। এখানে আমরা মিসুন নামক একটি মেয়েকে দেখতে পাই। মিসুন এতক্ষণ শুয়ে শুয়ে সেই ভয়ানক স্বপ্নগুলো দেখছিল, যেটা 5 বছর আগে তাদের জীবনে ঘটেছে। আজও মিসুন সেই ভয়ানক সুনামির কথা ভুলতে পারেনি, তাই মাঝে মাঝে সে সেই সুনামির স্বপ্ন দেখে চমকে ওঠে। কিন্তু এই 5টি বছর ধরে সে অনেক চেষ্টা করেছে সেই ভয়ানক স্মৃতিগুলোকে তার মন থেকে মুছে ফেলে প্রত্যেকটি দিন নতুনভাবে শুরু করতে। তবে আজও সেই আতঙ্ক যেন তার পিছুই ছাড়ছে না। মিসুন এখানকার অনেক উঁচু একটি বিল্ডিংয়ের মধ্যে থাকে, যেটা প্রায় ধ্বংসই হয়ে গিয়েছে। তবে অন্যান্য বিল্ডিংয়ের তুলনায় এটা কিছুটা ভালো আছে। আর মিসুন অনেকদিন ধরে এই বিল্ডিংটিতেই থাকছে। তবে তার সঙ্গে এখানে কেউই ছিল না, সে এখানে একাই বসবাস করে। তবে তার কাছে সার্ভাইভ করার জন্য যেই খাবারগুলো রয়েছে সেগুলোকে সে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সেই বিল্ডিংয়ের ময়লার স্তূপ ব্যবহার করে। অর্থাৎ সে খাবারগুলোকে ময়লার স্তূপের মধ্যে লুকিয়ে রাখে, যাতে করে কেউ ভুল করেও বুঝতে না পারে যে এখানে খাবার থাকতে পারে। কারণ চারিপাশের অবস্থা যেহেতু এখন অনেক ভয়াবহ, তাই শহরে খাবারের অনেক সংকট রয়েছে। তো মিসুন যেখানে রয়েছে সেখানকার আশেপাশের কোথাও পান করার মতো পানি খুঁজে পাওয়া যায় না। তাই মিসুন আশেপাশের সমস্ত জায়গা থেকে যত ধরনের বোতল, ক্যান এবং ঢাকনাযুক্ত বাটি পেয়েছে সেই সবগুলোকে সে তার কাছে সংগ্রহ করে রেখেছে। কারণ বৃষ্টির সময় আসলেই সেই বোতলগুলোতে পানি সংগ্রহ করে রাখে, আর সেই পানিগুলোই সে সারা বছর পান করে। আর সে সেই বিল্ডিংয়ের ছাদেও পানির একটি গোপন জায়গা তৈরি করেছে। সে প্রতিদিন সকালে সেখানে যায় এবং সেখানে সে নিজের জন্য কফি তৈরি করে। তার কাছে একটি পুরনো রেডিও রয়েছে। সে প্রতিদিন সকালবেলা চা পান করতে করতে সেই রেডিওটি শোনে। এতে যেন সে তার অগোছালো এই জীবনে কিছুটা স্বস্তি খুঁজে পায়। আসলে সেই রেডিওটির মাধ্যমে গান শোনে, যেগুলো আগে থেকেই রেকর্ড করা ছিল। তো এখন এখানে শীতকাল চলছে, আর শীতের দিন সকালে তার আরও একটি কাজ রয়েছে। সেটা হচ্ছে প্রতিদিন শীতের সকালে যেই কুয়াশা পড়ে এবং এতে পানির যেই শিশিরগুলো তৈরি হয়, মিসুন সেগুলোকে শুকনো একটি কাপড়ের সাহায্যে সংগ্রহ করে। এরপর কাপড়টি চিপে সেই পানিগুলোকে বের করে সেগুলোকে ফুটিয়ে বিশুদ্ধ করে সে তার গোপন জায়গাতে রেখে দেয়, কারণ গরমকালে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। মিসনের কাছে আবার একটি ডায়েরি রয়েছে, যেখানে সে তার খাবার এবং পানির ব্যাপারে হিসেব লিখে রাখে। সে সেই ডায়েরির মাধ্যমে এটা বুঝতে পারে যে কোন দিন সে কতটুকু পরিমাণ পানি খরচ করেছে, আর খরচ করার পর তার কাছে বর্তমানে কত লিটার পানি রয়েছে। এতে করে যদি পানির পরিমাণ কমেও আসে তখন সে পানিগুলোকে আস্তে আস্তে করে খরচ করতে পারবে। আর এই হিসেব রাখাটাও তার জন্য অনেক জরুরি, কারণ বছরের প্রায় কয়েকটি সময়ে হাজার চেষ্টা করলেও সে কোনো জায়গা থেকে 1 ফোঁটা পানি খুঁজে পাবে না।
তবে এবছর মিশুন পানি নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, কারণ প্রায় কয়েক মাস পার হয়ে গিয়েছে, তারপরও বৃষ্টি আসার কোনো নাম কথাই ছিল না। তো এভাবেই মিশুন প্রতিদিন তার সমস্ত কাজগুলো শেষ করে সে তার কাছে থাকা কাপ নুডলস খায়। সে এমন অনেকগুলো কাপ নুডলস সংগ্রহ করে রেখেছে, কিন্তু এই সমস্ত খাবার খেতে খেতে সে অনেক বিরক্ত। তাই খাবার খাওয়ার সময় তার সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন সে তার বান্ধবীদের সাথে বড় বড় রেস্টুরেন্টে তার পছন্দের খাবারগুলো খেত, আর তারা একসঙ্গে অনেক মজা করত। তো মিশুন তার কাছে একটি দূরবীনও রেখেছে, আর সে প্রতিদিন সেই দূরবীনের সাহায্যে আশেপাশে চারিদিকে নজর রাখে যে আশেপাশে কোনো সার্ভাইভার্স আছে কিনা, যারা কিনা তার উপর হামলা করে তার খাবার এবং পানি চুরি করতে পারে। এরপর দেখা যায় শহরের মাত্র কয়েকটি বিল্ডিং ভালো রয়েছে, আর কিছু কিছু বিল্ডিংয়ের অবস্থা তো এমন হয়েছে যেগুলো এক এক করে আস্তে আস্তে ধসে পড়ছে, আর প্রায় সমস্ত বিল্ডিং এখনও পানির নিচেই তলিয়ে রয়েছে, কারণ সেই সুনামির পর পুরো শহর এখনও পানির নিচেই তলিয়ে আছে। সেই পানি এখন পর্যন্ত শুকায়নি। তবে এখনও অক্ষত অবস্থায় যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে মিশুনের মতো কিছু কিছু সার্ভাইভার্সরা আছে। এবার দূরবীন দিয়ে আশেপাশে চেক করার সময় মিশুন রাস্তায় জমে থাকা পানির মধ্যে একটি বাক্স দেখতে পায়। সে তখন দৌড়ে তার রুমে চলে আসে। এরপর সে তার জানালার কাছে এসে একটি হুক সেট করে। আসলে এই সবকিছু সে আগে থেকেই তৈরি করে রেখেছে, যাতে করে বাহিরে কোনো দরকারি জিনিস দেখতে পেলে সে সেটাকে নিয়ে আসতে পারে, কারণ এই বিল্ডিংটির প্রায় অর্ধেকটি অংশ পানির নিচে তলিয়ে আছে। তাই সে চাইলেও বাহিরে গিয়ে কোনো কিছু আনতে পারে না। তো সে তার এই হুকটির সামনে একটি চাকু সেট করে রেখেছে। এবার সে তার কৌশল মোতাবেক হুকটিকে শুট করলে চাকুটি একদম সোজা গিয়ে সেই বক্সের মধ্যে ঢুকে যায়। মিশুন তখন বক্সটিকে টেনে টেনে তার কাছে আনার চেষ্টা করছিল, কিন্তু মিশুন বুঝতে পারে যে পানির নিচ থেকে কিছু একটা তার বক্সটিকে টানছিল। আর যখন সেই বক্সটিকে অনেক জোরে টান দেয়া হয় তখন মিশুন তার জানালার সঙ্গে আঘাত পায়, কিন্তু তারপরও তার শরীরে যত শক্তি রয়েছে সে সেই সমস্ত শক্তি কাজে লাগিয়ে বক্সটিকে টানতে থাকে। মিশুন বুঝতে পারছিল যে কোনো শক্তিশালী প্রাণী হয়তো বক্সটিকে টানছে, তবে তারপরও মিশুন হাল ছেড়ে না দিয়ে বক্সটিকে অনেক জোরে টান দেয়, যার ফলে দেখা যায় সেই প্রাণীটি বক্সটিকে ছেড়ে দিয়েছে। মিশুন তখন কোনোমতে বক্সটিকে তার কাছে নিয়ে আসে, আর ঠিক তখনই সেই প্রাণীটি পানির মধ্যে এত জোরে লাফিয়ে ওঠে যে বাহির থেকে মিশুনের রুমে পানি চলে যায়। মিশুন এতে বুঝতে পারে যে বিশাল বিশাল সামুদ্রিক প্রাণীরা হয়তো এখন শহরে চলে এসেছে। এবার মিশুন সেই বক্সটিকে খুলে দেখছিল যে বক্সটির মধ্যে কি রয়েছে। সে দেখতে পায় যে বক্সটির ভেতরের বেশিরভাগ জিনিসই ছিল ময়লা, কিন্তু এর ভেতরেই সে একটি মদের বোতল খুঁজে পায়। মদের বোতলটি ছাড়া এখানে তার আর কোনো দরকারি জিনিস ছিল না, তাই সে এটাকেই তার কাছে রেখে দেয়। এবার সে আবারও ছাদের উপরে যাচ্ছিল, কিন্তু ছাদে যাওয়ার সময় সে অন্ধকার একটি অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়েছিল। হয়তো এখানে তার কোনো স্মৃতি জড়িয়ে আছে। এবার কিছুক্ষণ পরে সে ছাদে চলে যায়, আর এখানে এসে সে অনুভব করতে পারে যে তার হাতের ব্যথা অনেক বেশি তীব্র হয়ে উঠেছে, কারণ ওই প্রাণীটি অনেক শক্তি দিয়ে বক্সটিকে টান দিয়েছিল, তাই তার হাত একদম কেটে গিয়েছে। এরপর মিশুন হাতের ব্যথা কিছুটা কমানোর জন্য সেই মদের বোতল থেকে তার হাতের কাটা অংশের উপর মদ ঢালতে শুরু করে। এতে হয়তো তার ব্যথা কিছুটা কমবে। এরপর সে একটি কাপড় দিয়ে কাটা অংশটিতে ব্যান্ডেজ করে ফেলে। ঠিক তখনই দূর থেকে সে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে তখন তার দূরবীন দিয়ে বিষয়টি চেক করে। মিশুন দেখতে পায় যে দূর থেকে দুটো জাহাজ এদিকেই আসছে। এতে সে অনেক ভয় পেয়ে যায়। আসলে এই জাহাজগুলো ছিল ডাকাতদের, কারণ তারা জাহাজে করে শহরের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে মানুষের কাছে থাকা খাবার পানি সহ সমস্ত প্রয়োজনীয় জিনিস ছিনিয়ে নেয়। মিশুন দেখতে পায় যে তারা অলরেডি কয়েকটি বিল্ডিংয়ে হামলা করেছে। এদিকে আবার মিশুনের পাশের একটি বিল্ডিং থেকে একজন ব্যক্তি তাকে দূরবীন দিয়ে দেখছিল। মিশুন এতে ভয় পেয়ে লুকিয়ে পড়ে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে ওই ছাদে থাকা ব্যক্তিটি হয়তো সেই ডাকাত দলেরই একজন, আর হয়তো তারা এখন তাকেই টার্গেট করছে। তাই মিশুন তাড়াতাড়ি করে ছাদ থেকে তার রুমে চলে আসে, আর তার কাছে যত রকমের প্রয়োজনীয় জিনিস ছিল সে সেই সমস্ত কিছুকে লুকিয়ে ফেলে, এবং তার কাছে যত ধরনের ময়লা ছিল সেই সমস্ত ময়লা সে রুমে চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে করে ডাকাত দলের কাছে মনে হয় যে এখানে ময়লা ছাড়া আর কিছুই নেই। এরপর সে সেখানকার ফ্লোরে ধুলো বালি দিয়ে ভর্তি করে দেয়, যাতে করে এই জায়গাটিকে দেখলে মনে হয় যে এই জায়গাটি প্রায় অনেক বছর ধরে পরিত্যক্তই পড়ে আছে, এখানে কোনো মানুষের আনাগোনা নেই। এরপর সে নিজে গিয়ে একটি জায়গাতে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই ডাকাত দল মিশুনের বিল্ডিংয়ে চলে এসেছে, আর তারা এখানে আশেপাশে সমস্ত জায়গাগুলো চেক করছিল। এদিকে ঠিক তখনই মিশুন গুলির আওয়াজ শুনে চমকে ওঠে। আসলে ডাকাত দল এটা নিশ্চিত করতে চাইছিল যে এখানে কেউ আছে কিনা, কারণ তাদের দলের একজন একটি জিনিসকে নড়তে দেখেছিল। তাই তার কাছে মনে হয়েছিল যে সেখানে কেউ লুকিয়ে আছে, কারণ সেই ছাদ থেকে মিশুনকে দেখতে পেয়ে সবাইকে এখানে নিয়ে এসেছে।
কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণিত হয়। তাই তারা সবাই মনে করে যে সে হয়তো ভুল দেখেছে। এরপর তারা সম্পূর্ণ বিল্ডিং অনেক ভালোভাবে খোঁজে, কিন্তু তারা সেখানে কোনো খাবার পানি কোনো কিছুই পায় না, কারণ মিশন সেগুলোকে খুব ভালোভাবেই লুকিয়ে রেখেছিল। তাই কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে সেখান থেকে চলে যায়, এতে যেন মিশনের মাঝে প্রাণ ফিরে আসে। তবে মিশন সেই ডাকাত দলের মধ্যে 15 বছরের একটি বাচ্চাকে দেখতে পায়, আর সেই বাচ্চাটিকে দেখে তার অতীতের কথা মনে পড়ে, যেখানে সে তার ছোট বোনের সঙ্গে অনেক মজা করছিল। আসলে মিশন তার ছোট বোনকে খুবই ভালোবাসত, কিন্তু সে ছিল তার সৎ বোন। তবে তারপরও তারা দুজন একসঙ্গে মিলেমিশে থাকত। মিশন তাকে নিজের সন্তানের মতোই আদর করত। এবার ডাকাত দলের চলে যাওয়ার পর মিশন বাহিরে বেরিয়ে আসে। এরপর সে সেখানে আরও একটি বক্স খুঁজে পায়। সে তখন বক্সটির মধ্যে আরও একটি মদের বোতল খুঁজছিল, যাতে করে সে মদ খেয়ে কিছুটা সময় কাটাতে পারে। কিন্তু সেখানে ময়লা আবর্জনা ছাড়া কিছুই ছিল না। তবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মিশন সেই বক্সটির একদম নিচে কিছু খাবার দেখতে পায়, যেখানে অর্ধেক পচা কিছু ফল ছিল এবং একটা জেলির বয়ম ছিল। মিশন জেলিটিকে টেস্ট করে। সে দেখতে পায় যে জেলিটি একদম ফ্রেশ রয়েছে। এতে সে বেশ খুশি হয়। কিন্তু এমন সময় সে সামনে তাকিয়ে দেখতে পায় যে ছোট্ট একটি বাচ্চা একটি বক্সের মধ্যে ভেসে রয়েছে। মিশন মনে করে যে বাচ্চাটি হয়তো মারা গিয়েছে, তাই সে আর বাচ্চাটির কাছে যায় না। সে তার জিনিস খোঁজার কাজে মনোযোগ দেয়। তো মিশন যখন এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত ছিল, তখন মিশন বুঝতে পারে যে তার বিল্ডিংয়ে কেউ একজন এসেছে। আসলে সে ছিল একজন সার্ভাইভার্স। আর মিশন তার সিক্রেট জায়গাতে যেই খাবারগুলো লুকিয়ে রেখেছিল, সেখানে এসে সেই জায়গা থেকে খাবার নিয়ে নিচ্ছিল। এদিকে মিশন যখনই তাকে কিছু বলতেই যাবে, তখন সে দেখতে পায় যে সে অন্ধ। তাই মিশন আর তাকে কিছুই বলে না, কারণ অন্ধ মানুষের সার্ভাইভ করাটা তার জীবনের চাইতে আরও বেশি কষ্টকর। তাই মিশন তাকে দেখতে পেয়েও না দেখার ভান করে। এরপর সেদিন রাতের বেলা সে যখন ঘুমোতে যাচ্ছিল, ঠিক তখনই আবারও সে কিছু একটা শব্দ শুনতে পায়। তবে চেক করলে দেখা যায় যে সেখানে কেউই নেই। এবার মিশন তার মুখ ধুয়ে আবারও শুয়ে পড়ে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে এখানে কেউ একজন আছে। তাই সে সেখানে একটি সাবান রেখে দিয়েছিল, যাতে সেখানে কেউ থাকলে পিছলে পড়ে যায় আর সে তাকে ধরতে পারে। এবার কিছুক্ষণ পরেই মিশন আওয়াজ শুনতে পেয়ে যখনই সেখানে যায়, তখন সে সেখানে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়। আর এটা ছিল সেই বাচ্চা মেয়েটি, যাকে আজকে সকালবেলা মিশন একটি বক্সের ভেতরে ভাসতে দেখেছিল। অর্থাৎ সে বেঁচে আছে। মিশন তখন বাচ্চাটিকে ধরতে যায়, কিন্তু বাচ্চাটি এখানে মিশনকে আঘাত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে আসলে আরেকটি রুমে এসেছে। তার হাতে মিশনেরই একটি হারিকেন ছিল। এমনকি সে মিশনের কাছ থেকে অনেকগুলো মোমবাতিও চুরি করে নিয়েছে। আর সে এখানে আরও কিছু জিনিস খুঁজতে খুঁজতে সে একটি সিক্রেট দরজার সামনে পৌঁছে যায়, যেখানে তালা লাগানো আছে। আর মিশন এই দরজাটিকে কোনোদিনও খোলেনি। এরপর সে যখন সেখান থেকে খাবার নিতেই যাবে, তখন সে আবারও মিশনের আওয়াজ শুনতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিশন সেই বাচ্চা মেয়েটিকে সব জায়গাতে খোঁজে, কিন্তু সে তাকে কোথাও দেখতে না পেয়ে সে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। তবে আজকে সে তার স্বপ্নে তার পুরনো স্মৃতিগুলো দেখছিল, যেখানে সে তার ছোট বোনের জন্মদিন উপলক্ষে কাপড় কিনতে গিয়েছিল। আর তার সঙ্গে তার একজন বান্ধবী ছিল। তো মিশন এখানে তার বান্ধবীকে বলছিল যে খুব শীঘ্রই সে তার বাড়ি ছেড়ে চলে যাবে, যাতে করে সে তার মা বাবার কাছ থেকে দূরে থাকতে পারে। এখানে আমরা বুঝতে পারি যে মিশনের সঙ্গে হয়তো তার পরিবারের খুব একটা বনিবনা ছিল না। এবার সকালবেলা মিশনের যখন ঘুম ভাঙে, তখন মিশন তার সিক্রেট জায়গা থেকে খাবার নিতে আসে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে এখান থেকে তার অনেক খাবার চুরি হয়ে গিয়েছে। সে বুঝতে পারে যে সেই বাচ্চা মেয়েটি হয়তো চুরি করেছে। সে তখন সেই মেয়েটিকে খুঁজতে থাকে। আর অনেক সময় ধরে খোঁজাখুঁজি করার পর একটি জায়গাতে সে মেয়েটিকে দেখতে পায়। কিন্তু বাচ্চা মেয়েটি এখানে ঘুমিয়ে পড়েছিল। মিশনের তখন মেয়েটিকে দেখে অনেক মায়া হয়। তাই সে আর বাচ্চাটিকে কিছুই বলে না, বরং সে রান্না করতে চলে যায়। এবার কিছুক্ষণ পরেই সেই বাচ্চা মেয়েটির ঘুম ভেঙে যায়। আর যখন সে সেখানে মিশনকে দেখতে পায় না, তখন সে আবারও সেই বিল্ডিংয়ের মধ্যে খাবার খুঁজতে শুরু করে। এবার অনেক সময় ধরে সেখানে তল্লাশি চালানোর পর বাচ্চাটি সেখানে মিশন এবং তার বোনের একটি ছবি খুঁজে পায়। তো মেয়েটি যখন ছবিটিকে দেখছিল, ঠিক তখনই মিশন সেখানে চলে আসে। আর মিশনকে দেখতে পেয়ে মেয়েটি তখন ভয় পেয়ে আবারও দৌড়ে পালিয়ে যায়। কিন্তু মিশন তখন তাড়াতাড়ি করে ছবিগুলোকে আবারও লুকিয়ে ফেলে। কিন্তু ছবিগুলো লুকোনোর সময় একটি ছবি বাহিরেই পড়ে থাকে, আর মিশন সেটা দেখতে পায় না। সে লকারটিকে বন্ধ করে দিয়ে তার রান্নার কাজে লেগে পড়ে। আর রান্না শেষ হলে সে সেই বাচ্চা মেয়েটির কাছে যায় এবং তার ভয় ভাঙিয়ে সে তাকে তার সঙ্গে নিয়ে আসে। আসলে এই মেয়েটিকে দেখে মিশনের তার বোনের কথা মনে পড়ছিল। সে তখন মেয়েটিকে সেখানে খাবার খেতে দেয়। আর এমন সময় তার ঠিক সেই দিনটির কথা মনে পড়ে, যেদিন তার ছোট বোনের জন্মদিন ছিল। আর তার বোনের জন্মদিন উপলক্ষে তার মা বাবা তার ছোট বোনকে একটি নেকলেস উপহার দিয়েছিল,
কিন্তু মিশনেতে মোটেও খুশি ছিল না। সে তার পরিবারের উপর খুবই রেগে যায়, কারণ তার পরিবার তার চাইতে বেশি তার ছোট বোনকে ভালোবাসে, আর তারা সবসময় মিশনকে অবহেলা করে। তবে ব্যাপারটি এমন নয় যে সে তার ছোট বোনকে ভালোবাসে না, সে নিজেও তার ছোট বোনকে অনেক ভালোবাসে, কিন্তু সে চায় তার পরিবার তার দিকেও খেয়াল রাখুক। আর তার ছোট বোনকে যে নেকলেসটি দেওয়া হয়েছে, এটা তাদের পরিবারের নিয়ম অনুযায়ী পরিবারের বড় মেয়ের পাওয়ার কথা, কিন্তু তারা মিশনকে এতটাই অবহেলা করে যে তারা পরিবারের নিয়ম ভঙ্গ করে এটা তাদের ছোট মেয়েকেই দিয়ে দিয়েছে। তাই মিশনের সঙ্গে তার পরিবারের এখানে অনেক ঝগড়া হয়, যার ফলে মিশন বাড়ি ছেড়ে চলে যায়। এবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি। আমরা দেখতে পাই মিশন যে নেকলেসটি নিয়ে ঝগড়া করেছিল, সেই নেকলেসটি এখন তার গলাতেই রয়েছে। এদিকে এই বাচ্চা মেয়েটি এখানে একদম চুপচাপ বসেছিল, আর সে আনমনে কিছু একটা চিন্তা করছিল। আর মিশন যখন এখানে তাকে খাবার দিতে আসে, তখন এই মেয়েটি কোনো কথাই বলছিল না। মিশন বুঝতে পারে যে বাচ্চা মেয়েটি হয়তো তার পরিবারকে হারিয়েছে, তাই সেই শোক হয়তো এখনো সে কাটিয়ে উঠতে পারেনি, যার ফলে মিশন তাকে সান্ত্বনা দেয়, আর সে তাকে অনেক বুঝিয়ে খাবার খেতে দেয়। এবার খাবার খাওয়া শেষ হলে মিশন তার জন্য খুব সুন্দরভাবে একটি বিছানাও তৈরি করে দেয়। এরপর সে বাচ্চাটিকে সেই বিছানায় নিশ্চিন্তে ঘুমোতে বলে, কিন্তু মেয়েটি দূরে দাঁড়িয়ে বিছানাটিকে দেখে, তবে সে ঘুমোয় না। আসলে সে এখনও মিশনকে বিশ্বাস করতে পারছিল না, কারণ বর্তমানে পৃথিবীর সবাই খুবই স্বার্থপর। এবার পরের দিন সকালে দেখা যায় যে সেই বাচ্চা মেয়েটি মিশনের সেই সমস্ত জিনিসগুলোকে ফিরিয়ে দেয় যেগুলো সে চুরি করেছিল। মিশন এতে বাচ্চাটির উপর খুবই খুশি হয়। এবার সে বাচ্চাটিকে ছাদে নিয়ে যায়, আর সেখানে সে বাচ্চাটির জন্য নুডলস রান্না করে। এরপর তারা দুজন মিলে সেখানে বসে একসঙ্গে নুডলস খায়। আর বাচ্চাটি এখানে আস্তে আস্তে মিশনের উপর ভরসা করতে শুরু করেছিল। তো মিশন এখানে যেভাবে খাবার খাচ্ছিল, বাচ্চাটিও তখন তার দেখা দেখে সেভাবে খাবার খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেভাবে খেতে গিয়ে বাচ্চাটির মুখের উপরেই নুডলস পড়ে যায়, যেটা দেখে মিশন হেসে ফেলে। এরপর মিশন বাচ্চাটির কাছে তার নাম জানতে চায়। বাচ্চাটি তাকে জানায় যে তার নাম হচ্ছে হিমি। এভাবেই সেদিন মজা করতে করতে তাদের পুরো দিন কেটে যায়। আর আজকে রাতের বেলা হিমি মিশনের তৈরি সেই বিছানায় ঘুমিয়ে পড়ে, তার পাশেই আবার শুয়েছিল মিশন। এদিকে বাচ্চা মেয়েটি এখানে নীরবে কাঁদছিল, যাতে করে মিশন দেখতে না পায়। কিন্তু কিছুক্ষণ পরেই মিশন এই বিষয়টি লক্ষ্য করে। মিশন তখন বলে, হিমি, কি হয়েছে তোমার, কেন কাঁদছ? কিন্তু হিমি এখানে কোনো কথাই বলে না। মিশন তখন তাকে বলে, আমি জানি তুমি এইটুকু বয়সে এখন যেই পরিস্থিতির মধ্যে রয়েছ, সেখানে তোমার কান্না করাটা স্বাভাবিক, কারণ এইটুকু বয়সে তুমি তোমার পুরো পরিবারকেই হারিয়েছ। তুমি একাই সার্ভাইভ করছো। তবে এতে প্রমাণ হয় তুমি অনেক স্ট্রং একটি মেয়ে, আর তাই তোমার মনে সাহস রাখতে হবে, তাহলেই তুমি সার্ভাইভ করতে পারবে। হিমি তখন তাকে বলে, আসলে আমি আমার পরিবারের জন্য কাঁদছি না, আমি কাঁদছি শুধুমাত্র আমার মায়ের জন্য। আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে আমার মা এখনো বেঁচে আছে, তাই আমি সমস্ত জায়গাতে আমার মাকেই খুঁজে বেড়াচ্ছি। আর জানো, আমি আমার মাকে খুঁজতে যাওয়ার জন্য একটি নৌকাও তৈরি করেছি। আশা করি খুব শীঘ্রই আমি আমার মাকে খুঁজে পাব। এরপর হিমি এবং মিশন দুজনেই সেখানেই ঘুমিয়ে পড়ে। এবার সকালবেলা মিশন হিমিকে নিয়ে আবারও ছাদে চলে যায়, আর সে হিমিকে নিয়ে তার প্রতিদিনের কাজগুলো করতে শুরু করে। কিন্তু মিশন যখন তার কাজে ব্যস্ত ছিল, হিমি তখন ছাদের উপরে থাকা দরজাটি নিয়ে খেলছিল। কিন্তু খেলতে খেলতে সে মস্ত বড় একটি ভুল করে ফেলে। তার ভুলের কারণে ছাদের সেই দরজাটি ভেতর থেকে লক হয়ে যায়। অর্থাৎ এখন তারা ততক্ষণ পর্যন্ত ছাদ থেকে বের হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে কেউ দরজাটি খুলে না দিচ্ছে। মিশন এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ বিল্ডিংয়ের ভেতরেই তাদের সমস্ত দরকারি জিনিসপত্র এবং খাবার রয়েছে। কিন্তু হিমি তখন তাকে শান্ত হতে বলে, আর সে একটি তার কাটার মাধ্যমে দরজার লকটিকে খুব সহজেই খুলে ফেলে। মিশন এতে বেশ অবাক হয়, আর সে হিমিকে বোঝায় যে এমনটা সে যেন কোনোদিনও না করে। এবার সে নিচে গিয়ে তার রান্নার কাজে লেগে পড়ে। কিন্তু এখানে সে লক্ষ্য করে যে তার গলায় যে নেকলেসটি ছিল সেটা এখন আর নেই। তার উপর আবার ঠিক তখনই সে বাহির থেকে আওয়াজ শুনতে পায়, আর সে তার দূরবীন দিয়ে চেক করে দেখতে পায় যে সেই ডাকাত দল আবারও এদিকে আসছে। তাই সে তখন হিমিকে নিয়ে বিল্ডিংয়ের সেই জায়গাটিতে লুকিয়ে পড়ে। এবার কিছুক্ষণ পর সে দেখতে পায় যে ডাকাত দলটি চলে গিয়েছে। তখন সে হিমিকে নিয়ে আবারও বেরিয়ে আসে। এবার মিশন হিমিকে গোসল করিয়ে দিচ্ছিল। হিমি তখন মিশনকে বলে যে তাদের উচিত এই বিল্ডিং থেকে পালিয়ে যাওয়া, কারণ এই বিল্ডিংটি হয়তো ডাকাত দলের নজরে পড়েছে। কিন্তু মিশন তাকে বলে যে সে চাইলেও এই বাড়ি ছেড়ে যেতে পারবে না, কারণ এই বাড়ির প্রতি তার এক ধরনের মায়া তৈরি হয়েছে। এটা তারই বাড়ি, এই বাড়িটা তার কাছে এখন তার পরিবারের মতো, তাই সে এখান থেকে কোথাও যাবে না। এবার মিশন সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার নেকলেসটি নিয়েছ? বাচ্চাটি তখন তাকে জানায় যে সে তার নেকলেস নেয়নি। কিন্তু হিমি এতে মিশনের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে ভাবছিল মিশন হয়তো তাকে সন্দেহ করেছে।
তাই সে তখন রাগ করে কিছু জিনিসপত্র নিয়ে মিসুনের কাছ থেকে আলাদা থাকতে শুরু করে। যদিও মিসুন অনেকবার তার রাগ ভাঙানোর চেষ্টা করেছিল, কিন্তু হিমি তার সঙ্গে কথাই বলতে চাইছিল না। এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এরপর একদিন মিসুন দেখতে পায় যে সে একটি জায়গাতে সিক্রেটভাবে যেই পানিগুলো সংগ্রহ করে রেখেছিল সেই পানিগুলো চুরি হয়ে গিয়েছে, কারণ সেখানে পানি ছিল না। মিসুন এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে হিমির কাছ থেকে জানতে পারে যে হিমি সেই পানিগুলো খরচ করে ফেলেছে। সে সেই পানি পরিষ্কারের কাজে ব্যবহার করেছে। আর এই ঘটনার ফলে মিসুনের তার অতীতের আরও একটি ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়, যখন সে তার পরিবারের সঙ্গে তাদের বাড়িতে ছিল। সেই সময় টিভিতে একটি নিউজ দেখানো হচ্ছিল। নিউজে বলা হচ্ছিল যে তাদের পাশের একটি শহরে বিশাল বড় এক ঝড় আসতে চলেছে। এতে শত শত মানুষের প্রাণ চলে যেতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতেও মিসুনের মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যার ফলে সেদিনও তার মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। কিন্তু সেদিন রাতের বেলায় ঘটে যায় সবচাইতে বড় দুর্ঘটনা, যেটা 5 বছর আগে হয়েছিল। আর সেই সুনামিতেই মিসুনের পুরো পরিবার মারা যায়। একমাত্র সেই সার্ভাইভ করতে পেরেছিল। এবার পরের দিন সকালে মিসুনের যখন ঘুম ভাঙে, তখন সে হিমিকে দেখে ভুল করে তার ছোট বোন মনে করে। এরপর সে দেখতে পায় যে হিমি এখানে লাইট জ্বালাতে যাচ্ছে, কিন্তু মিসুন তাকে সঙ্গে সঙ্গেই মানা করে দেয়। সে তাকে জানায় যে তাদের এখানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা মোটেও সেফ নয়, কারণ এখানকার চারিদিকেই পানি রয়েছে, তাই এতে যে কোনো সময় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবার হিমি এখানে মিসুনের কাছে সেই রুমটির ব্যাপারে জানতে চায়। মিসুন তাকে জানায় যে ওই রুমে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, তাই সেই রুমটিকে লক করে রেখেছে, কারণ সেই রুম থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসে। তো এর কিছুক্ষণ পর হিমি সেখানে মিসুনের সেই রেডিওটি খুঁজে পায়। আর যখন সে রেডিওটি চালু করে, তখন রেডিওতে একটি সিগন্যাল পাওয়া যায়। আর রেডিওতে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে। মেসেজটিতে বলা হচ্ছিল, যদি আশেপাশের কোথাও আপনারা জীবিত থাকেন, তাহলে গুঞ্চুন নামক একটি জায়গাতে আমাদের কাছে চলে আসুন। আমরা এখানে সার্ভাইভার্সদের জন্য শেল্টার তৈরি করেছি। আমাদের কাছে পর্যাপ্ত খাবার, পানি এবং মেডিসিন রয়েছে। এখানে আপনারা অনায়াসেই থাকতে পারবেন। একথা শুনে হিমি অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সেখানে হয়তো তার মা রয়েছে, এমনকি তারা সেখানে গেলে অনেক ভালোভাবে থাকতে পারবে। সে তখন দৌড়ে চলে যায় মিসুনের কাছে, আর সে মিসুনকে একথা জানায়। কিন্তু মিসুন এতে মোটেও অবাক হয় না, কারণ সেই শেল্টারের ব্যাপারে অনেক আগে থেকেই জানত। কিন্তু সে কখনোই সেই জায়গাতে যাওয়ার সাহস পায়নি, কারণ গুঞ্চিন শহরটি কোন জায়গাতে সেটা সে নিজেও জানে না। আর সেখানে পৌঁছতে কত সময় লাগবে এটাও সে নিশ্চিত নয়। তাছাড়া তার কাছে কোনো বোটও ছিল না যে সেটাতে করে সে সেখানে যাবে। তো হিমি এখানে সেই জায়গাতে যাওয়ার জন্য জেদ করছিল, কিন্তু মিসুন তাকে বোঝায় যে তারা এখানেই ভালো আছে, আর তাদের কাছে কোনো বোটও তো নেই। তাছাড়া এত রিস্ক নিয়ে সেখানে যাওয়াটা ঠিক হবে না, কারণ এখন বাহিরের পানিতে শার্কসহ অনেক ভয়ানক প্রাণীরা থাকে। তাই একবার ভুল করে পানিতে পড়ে গেলে বাঁচার কোনো চান্স নেই। তাই আমি যেভাবেই রয়েছি সেভাবেই থাকতে চাই। একথা শুনে হিমির অনেক মন খারাপ হয়। সে তখন মিসুনকে বলে, তুমি এত ভীতু কেন? তোমার মধ্যে সাহস নেই বলে তুমি এখনো এখানে বন্দি পড়ে আছো। এই বলেই হিমি রাগ করে সেখান থেকে চলে যায়। এবার অনেক সময় ধরে মিসুন যখন হিমির কোনো সারা শব্দ পাচ্ছিল না, তখন সে ভেতরে গিয়ে দেখতে পায় যে হিমি সেখানে বসে অনেকগুলো ময়লা আবর্জনা দিয়ে ছোট্ট একটি ভেলার মতো তৈরি করেছে। এমনকি সে একটি বন্দুক জোগাড় করেছে, কারণ সে এই ভেলাতে করে গুঞ্চিয়নের উদ্দেশ্যে যেতে চায়। কিন্তু মিসুন এতে খুবই রেগে যায়। সে সঙ্গে সঙ্গে হিমির কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নেয়। আর সে তাকে বলে, তোমাকে একবার বললে তুমি কোনো কথা বোঝো না? তুমি কি ভেবেছ তুমি একাই সাহসী? তোমার মনে হয় তুমি এগুলো দিয়ে গুঞ্চিয়নে যেতে পারবে? তোমার এই চেষ্টা আমি 5 বছর আগেই করে এসেছি। আমি এভাবে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি, কারণ কোনো নৌকা ছাড়া সেখানে পৌঁছানো সম্ভবই নয়। তাই এসব চিন্তা বাদ দাও। এবার পরের দিন সকালে হিমি যখন ঘুমোচ্ছিল, তখন মিসুন তাকে তাড়াতাড়ি করে ডেকে তোলে, কারণ আজকে বহুদিন পর বৃষ্টি এসেছে। এরপর তারা দুজন মিলে তাদের কাছে যত ধরনের বোতল ছিল সেই সমস্ত কিছুতে তারা যতটুকু সম্ভব পানি সংগ্রহ করে রাখছিল। তারা বোতলের পাশাপাশি হাঁড়ি পাতিল, বালতি, বাটি এই সমস্ত জিনিসের মধ্যেই পানি সংগ্রহ করে রাখে। আর এত পরিমাণ বিশুদ্ধ পানি পেয়ে তাদের দুজনেরই মন ভালো হয়ে যায়। এর কিছুক্ষণ পর হিমি যখন একটি জায়গাতে বসেছিল, ঠিক তখনই সে কিছুটা দূরে তাকিয়ে দেখতে পায় যে সেখানে মিসুনের সেই লকেটটি পড়ে আছে, যেটা সে খুঁজছিল। এদিকে মিসুন সেখানে তার এবং তার ছোট বোনের সেই ছবিটি খুঁজে পায়। আর এই ছবিটি দেখে মিসুনের তার বোনের জন্য খুবই মন খারাপ ছিল, কিন্তু হিমি এটা দেখতে পেয়ে মিসুনকে সান্ত্বনা দেয়। এবার সেদিন রাতের বেলা মিসুন যখন ঘুমোতে যায়, তখন তার কাছে মনে হচ্ছিল যে তার বালিশের নিচে কিছু একটা রয়েছে। সে তখন সেখানে চেক করে দেখতে পায়
যে তার সেই নেকলেসটি সেখানে রয়েছে। এতে সে কিছুটা অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে হিমি এটা খুঁজে পেয়ে তার বিছানার কাছে এনে রেখেছে। তবে এতে হিমির জন্য তার অনেক খারাপ লাগছিল, কারণ সে শুধু শুধুই হিমির উপর সন্দেহ করেছিল। তাছাড়া সে বাচ্চা মেয়েদের সাথে অনেক খারাপ আচরণও করেছে, যেটা তার একদমই ঠিক হয়নি। এসব কথা ভেবে মিশন এখানে অনেক লজ্জিত হয়। এরপর সে হিমির সঙ্গে গিয়ে ছাদে বসে গল্প করে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে মিশন নিজেই এখন একটি বোর্ড তৈরি করার চেষ্টা করছে। সে তার পুরো বিল্ডিং থেকে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেছে, আর সে অনেক কষ্ট করে সেখানে কোনো মতে একটি বোর্ড তৈরি করে ফেলে। এরপর সে সারপ্রাইজ দেওয়ার জন্য হিমিকে সেখানে নিয়ে আসে। আর হিমি যখন সেখানে সেই বোর্ডটি দেখতে পায়, সে তো এটা দেখে মহা খুশি হয়ে যায়। এরপর মিশন আবারও তার অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেখানে তার ছোট বোন তার মন খারাপ দেখতে পেয়ে সেই নেকলেসটি তাকে পরতে দিয়েছিল আর বলেছিল যে এটা সে পরে নিয়ে নিবে। কিন্তু তার নেকলেসটি ফেরত নেওয়ার আগেই হঠাৎ করে সেদিন রাতে সুনামি চলে আসে, যার ফলে মিশন তার বোনকে সেই নেকলেসটি আর ফিরিয়ে দিতে পারেনি। আর এই বিষয়টি নিয়ে মিশনের অনেক আফসোস ছিল। তাই মিশন তখন সেই নেকলেসটি নিয়ে হিমির কাছে যায়, আর সে হিমিকে সেই নেকলেসটি উপহার দেয়, কারণ হিমির মাঝে সে তার ছোট বোনকে দেখতে পায়। হিমি এতে খুবই খুশি হয়। আর পরের দিন সকাল থেকেই তারা দুজন তাদের কাজে লেগে পড়ে। তারা আসলে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলোকে একত্রিত করছিল এবং সেগুলোকে তারা তাদের বোটে সেট করছিল, কারণ তারা এই সমস্ত জিনিস সাথে নিয়ে খুব শীঘ্রই রওনা হবে। তাই হিমি মনের আনন্দে কাজ করছিল, কিন্তু সে কাজ করার সময় হেডফোনের সাহায্যে তার পছন্দের গান শুনছিল। তবে ভুলবশত তার হাত লেগে রেডিও থেকে হেডফোনটি খুলে যায়, যার ফলে পুরো বিল্ডিংয়ে অনেক জোরে গান বাজতে শুরু করে। হিমি এবং মিশনিতে খুবই ভয় পেয়ে যায়, আর তারা তাড়াতাড়ি করে গান বন্ধ করে, কারণ ডাকাত দল যদি এটা একবার শুনতে পায় তাহলে তারা এখানে চলে আসবে। মিশন তখন ছাদে গিয়ে তার দূরবীনের সাহায্যে আশেপাশে সেই ডাকাত দল আছে কিনা সেটা চেক করছিল। মিশন দেখতে পায় যে ডাকাত দল তাদের দিকেই আসছে, কারণ তারা এই গানের আওয়াজ শুনতে পেয়েছিল। তারা বুঝতে পেরে গিয়েছে যে এখানে কোনো মানুষ রয়েছে। তাই মিশন তখন তাড়াতাড়ি করে হিমিকে নিয়ে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লুকিয়ে ফেলে। কিন্তু এখানে দুজন মিলে একসঙ্গে লুকোনোর তেমন কোনো জায়গা ছিল না। তাই মিশন হিমিকে একটি ক্লোজেটের ভেতরে লুকিয়ে ফেলে, আর সে হিমিকে সেখানে একদম চুপচাপ থাকতে বলে। এরপর সে দৌড়ে সেই রুমটির মধ্যে চলে আসে, যে রুমটি সবসময় তালা লাগানো থাকত। মিশন সেখানে এসে কোনো মতে লুকিয়ে পড়ে। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেই ডাকাত দল এখানে এসে পৌঁছে গিয়েছে, আর তারা এবার একদম নিশ্চিত ছিল যে এখানে কেউ না কেউ রয়েছে। তাই তারা এখানকার সবকিছু একদম তছনছ করে ফেলছিল। এমনকি তারা সবাই মিলে বিল্ডিংটির আনাচে কানাচে তল্লাশি শুরু করে। আর তারা সেখানে মিশন এবং তার বোন সহ তাদের কিছু ফ্যামিলি ফটো দেখতে পায়, যার ফলে তারা একদমই নিশ্চিত হয়ে যায় যে এখানে অবশ্যই কেউ রয়েছে। তাই তারা সবাই মিলে প্রত্যেকটি রুমে খুঁজতে থাকে, আর তারা মিশনের সমস্ত জিনিসপত্র ভেঙে একদম তছনছ করে দেয়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে ডাকাত দলের মধ্যে একজন ব্যক্তি সেই রুমটির মধ্যে প্রবেশ করে যেখানে মিশন লুকিয়েছে। আর সেই ব্যক্তি এই রুমটির মধ্যে এসে প্রচণ্ড দুর্গন্ধ পায়, তাই সে রুমটিতে আরও ভালোভাবে দেখতে থাকে। আর কিছুক্ষণ পর সে সেখানে থাকে একটি কাপড় উঠালে সেখানে দেখা যায় যে কয়েকটি লাশ রয়েছে, যেগুলো পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। এসব দেখে সেই ব্যক্তির অবস্থা একদম খারাপ হয়ে যায়। এদিকে মিশন খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এখানে কেউ একজন চলে এসেছে, তাই সে প্রচুর পরিমাণে আতঙ্কিত হয়ে যায়। আর যাতে করে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয়ে না যায়, সে তখন তার অতীতের ঘটনা চিন্তা করতে থাকে। যখন পুরোদমে তাদের শহরে সুনামি চলে এসেছিল, সে সেখানে শহরের সকল মানুষদের সাথে তার বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় শহরে শত শত মানুষের ভিড় লেগে গিয়েছিল, যার ফলে কিছু মানুষ তো মানুষের পায়ের নিচে পড়েই মারা যায়, আবার কিছু মানুষকে সুনামি ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু মিশন সেদিন কোনো মতে তার বোনকে নিয়ে দৌড়ে এই বিল্ডিংটির একদম উপরে চলে আসে। এদিকে ডাকাত দল মিশনদের বিল্ডিং থেকে তার সিক্রেট জায়গাতে রাখা অনেকগুলো খাবার খুঁজে পায়। এদিকে তাদের টিমে 15 বছরের যেই বাচ্চা ছেলেটি ছিল সে সেই ক্লোজেটের কাছে চলে যায় যেখানে হিমি লুকিয়েছিল, আর সে সেখানে খুব ভালোভাবে দেখতে থাকে। এরপর এক পর্যায়ে দেখা যায় যে সেই বাচ্চা ছেলেটি সেখানে হিমিকে খুঁজে পেয়ে যায়, যার ফলে সেই ডাকাত দল হিমিকে বন্দি বানিয়ে ফেলে। এদিকে মিশন হিমির চিৎকারের আওয়াজ শুনে বুঝতে পারে যে ডাকাত দল হিমিকে ধরে ফেলেছে। ফলে তার আবারও তার ছোট বোনের কথা মনে পড়ে যায় যখন তারা দৌড়ে এই বিল্ডিংটির উপরে উঠছিল। কিন্তু সেই বিল্ডিংটিতেও প্রচুর মানুষের ভিড় লেগেছিল, তাই অতিরিক্ত ভিড়ের ফলে মিশন তার বোনকে হারিয়ে ফেলে। আর মিশন ছাদে পৌঁছানোর পর বিষয়টি লক্ষ্য করে, কিন্তু ততক্ষণে প্রায় বিল্ডিংটির ছাদ পর্যন্ত একদম পানি দিয়ে তলিয়ে গিয়েছে। এবার মিশন হিমিকে বাঁচানোর জন্য অনেক সাহস করে ডাকাত দলের সামনে চলে আসে তাদেরকে হিমিকে ছেড়ে দিতে বলে, কিন্তু ডাকাত দল তার কোনো কথাই শোনে না।
বরং তারা সবাই মিলে এখন মিশনের দিকে বাজে নজরে দেখছিল। আর একজন ব্যক্তি তো সেখানে মিশনকে বেঁধে ফেলে, আর সে তার সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করে। কিন্তু সেখানে তাদের যে লিডার রয়েছে সে তাকে এমনটা করতে নিষেধ করে। সে বলে যে এসব পরেও করা যাবে, কারণ এখনও তাদের অনেক কাজ বাকি আছে। তাই তারা তখন মিশন এবং হিমিকে কিছুই করে না। তারা তাদের দুজনকে তাদের বোটে নিয়ে আসে, যাতে করে তারা তাদের প্রয়োজন মতো তাদের দুজনকে ব্যবহার করতে পারে। এমনকি তারা তাদের বোটে মিশনের সমস্ত খাবার পানীয় নিয়ে এসেছে। এদিকে একটি লোক এখানে হিমিকে ভয় দেখাচ্ছিল। হিমি এতে ভয়ে সেখানে কাঁদছিল। আর মিশন যখন এই দৃশ্যটি দেখতে পায় তখন তার কাছে অনেক খারাপ লাগে। আর হিমিকে দেখে বারবার মিশনের তার ছোট বোনের কথা মনে পড়ছিল, যাকে সে সুনামির জন্য হারিয়ে ফেলেছে। কিন্তু এবার সে আর আগের মতো ভুল করবে না। সে তার ছোট বোনকে হারাতে দিলেও হিমিকে সে কখনোই হারাতে দেবে না। তাই মিশন এখানে পরিকল্পনা করছিল যে কিভাবে সে তাদের উপর হামলা করবে। তবে এখানে তারা মিশনের হাত বেঁধে রেখেছিল। মিশন তখন তার শরীরে যত পরিমাণে শক্তি ছিল সেই সমস্ত শক্তি দিয়ে তার হাতে থাকা রশিটিকে অনেক জোরে টান দেয়। কিন্তু দেখা যায় এতে কোনো লাভই হয় না, কারণ মিশনের পেছনেই একজন লোক ছিল। সে তখন মিশনের হাতে থাকা দড়িটির সাহায্যে মিশনকে পেছনের দিকে টেনে পানিতে ফেলে দেয়। এরপর সেই ব্যক্তি মিশনের উপর ঝাঁপিয়ে পড়ে। সে এখানে মিশনকে গলা টিপে মেরেই ফেলছিল। কিন্তু সৌভাগ্যবশত মিশন সেখানে ভাঙা একটি সিডি ক্যাসেট দেখতে পায়। সে তখন কোনোমতে সেই ক্যাসেটটি তার হাতে নিয়ে সেটা দিয়ে সেই লোকটিকে আঘাত করে। কিন্তু এতে করে তার তেমন একটা ক্ষতি হয় না। তবে লোকটি এতে আরও রেগে যায়, আর সে তখন মিশনকে পানির মধ্যে চেপে ধরে। কিন্তু মিশন তারপরও হাল ছেড়ে দেয় না। সে এখানে কোনোমতে টেনে হিঁচড়ে লোকটিকে সহ একটি নির্দিষ্ট জায়গাতে যায়, যেখানে সে একটি বন্দুক দেখেছিল। সে তখন সেই বন্দুকটি হাতে নিয়ে সেই ডাকাতটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু বন্দুকের আওয়াজ শুনতে পেয়ে সমস্ত ডাকাতেরা এখানে চলে আসে। তবে ততক্ষণই মিশন লুকিয়ে পড়েছিল। তাই তারা আবারও মিশনকে সমস্ত জায়গাতে খুঁজতে থাকে। তবে এক পর্যায়ে একজন গার্ড দূর থেকে মিশনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। সে তখন সেই কান্নার আওয়াজের পিছু করতে করতে একটি রুমে চলে যায়। আসলে এটা ছিল মিশনেরই একটি ফাঁদ। সে এখানে তার হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে বসেছিল। আর যখনই সেই ডাকাতটি এখানে আসে মিশন সঙ্গে সঙ্গেই তাকে সেই অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে। এভাবে করে তার ফাঁদে ফেলে সে বেশ কয়েকজন ডাকাতকেই মেরে ফেলে। এবার সে একটি চাকু হাতে নিয়ে তার সেই রেডিওটি খুঁজতে যায়, কারণ গুঞ্চিয়নে পৌঁছতে রেডিওটি তাদের অনেক প্রয়োজন। কারণ রেডিওটির মাধ্যমেই তারা গুঞ্চিয়নের খবরাখবর পাবে। তবে এখানে কয়েকজন ডাকাত মিশনের পায়ের আওয়াজ পায়। কিন্তু মিশন এখানে আগে থেকেই সতর্ক ছিল। তাই ডাকাত দলেরা যখন তার কাছে আসে তখন সে সঙ্গে সঙ্গেই তাদেরকে সেই চাকু দিয়ে মেরে ফেলে। তবে এখনও আরও অনেকগুলো ডাকাত জীবিত আছে। কিন্তু মিশন তাদেরকে ট্র্যাপে ফেলে এক এক করে তাদের প্রত্যেককেই মেরে ফেলে। এদিকে এখনও ডাকাত দলের একটি মেয়ে জীবিত আছে। কিন্তু সে যখনই মিশনের উপর হামলা করতেই যাবে ঠিক তখনই মিশন কৌশলে তার শরীরে তেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় তাদের লিডার এখনও জীবিত আছে, আর সে সঙ্গে সঙ্গে সেখানে মিশনের উপর হামলা করে। তবে প্রায় অনেক সময় ধরে মিশন ফাইট করতে করতে সে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে লিডারের সঙ্গে পেরে উঠছিল না, যার ফলে লিডার তাকে চাকু দিয়ে অনবরত আঘাত করতে থাকে। তবে মিশন চালাকি করে কোনোমতে এখানকার লাইটটি বন্ধ করে দেয়, আর সে অন্ধকারের সুযোগ নিয়ে লিডারের গলাতে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে এখানে লিডারেরও মৃত্যু হয়। কিন্তু এমন সময় ডাকাত দলের সেই বাচ্চা ছেলেটি দৌড়ে মিশনের উপর আক্রমণ করতে আসে। কিন্তু মিশন চালাকি করে উপরে চলে যায়, আর সেই ছেলেটি যখন তার পিছু পিছু ছাদে চলে যায় তখন মিশন তাড়াতাড়ি করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ফলে সেই ছেলেটি ছাদেই আটকা পড়ে। অর্থাৎ এখন সে আর চাইলেও ছাদ থেকে বের হতে পারবে না। তাই সে এখানে আতঙ্কিত হয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে মিশনের কাছে অনুরোধ করে যে মিশন যেন তাকে এখানে ফেলে না যায়। সে আর তাদেরকে কিছুই বলবে না, তার ভুল হয়ে গিয়েছে। তো ছেলেটির কান্না শুনে মিশনের মায়া হয়, আর সে যখনই দরজাটি খুলতেই যাবে ঠিক তখনই সেই ছেলেটি রাগান্বিত হয়ে সেখানে গুলি চালাতে থাকে। মিশন বুঝতে পারে যে এই ছেলেটি কোনো ভালো মানুষ নয়। সে বের হলেই তাদের দুজনের উপর আক্রমণ করবে। তাই সে ছেলেটিকে সেখানেই ফেলে চলে আসে। অন্যদিকে হিমির সাথে আরও একজন ডাকাত রয়েছে, যে কিনা হিমিকে পাহারা দিচ্ছিল। এদিকে মিশু সেই ডাকাতটিকে মারার জন্য একটি প্ল্যান করে, কারণ সেই ডাকাতটির কাছে অস্ত্র আছে। তাই সে চাইলেও তাকে কাছে গিয়ে মারতে পারবে না। এবার মিশনের জানালার কাছে যেই হুকটি রয়েছে, অর্থাৎ যেই হুকের সাহায্যে সে বক্স নিয়ে আসত, সেই হুকটিকে সে কৌশল করে একটি তীরের মতো বানায়। এরপর সে টার্গেট করে তার দিকে একটি তীর ছোড়ে। কিন্তু এতে করে কোনো লাভ হয় না, তার টার্গেট মিস হয়ে যায়। তবে ডাকাতটি এখানে বুঝতে পারছিল না যে তীরটি কোন দিক থেকে এসেছে। তাই সে যখন এদিক ওদিক দেখছিল সেই সুযোগে হিমি তাকে জোরে ধাক্কা দেয়। কিন্তু ডাকাতটি পড়ে যাওয়ার সময় হিমিকেও ধরে, যার ফলে সে হিমিকে সাথে নিয়েই পানিতে পড়ে যায়।
এদিকে ডাকাতটি সাঁতার কাটতে কাটতে তাদের বোটটির কাছে চলে যাচ্ছিল, কিন্তু সেখানেই বিশাল আকৃতির একটি প্রাণী ছিল, যেটা সঙ্গে সঙ্গে এই ডাকাতকে একদম গিলে খেয়ে ফেলে। অন্যদিকে মিশুন অনেক কষ্ট করে হিমিকে কোনো মতে পানি থেকে উপরে তুলে আনে। এরপর তারা আর সেখানে এক মুহূর্ত দেরি করতে চাইছিল না। তারা এবার নিশ্চিন্তে গুঞ্জনের উদ্দেশ্যে রওনা দিতে চায়। আর ডাকাত দলেরা আগে থেকেই তাদের বোটে অনেক খাবার এবং পানি রেখেছিল, তাই তাদের দুজনের আর কোনো চিন্তাই ছিল না। তারা এখন নিশ্চিন্তে তাদের সফরে যেতে পারবে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা ডাকাত দলেরই বোটে করে এখন রওনা হবে। তারা তাদের সাথে রেডিওটিও নিয়ে নেয়। এরপর রাতেই তারা রওনা হয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। মিশুন তো বোটের মধ্যেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই জাহাজের মধ্যে সে রেডিও কানেক্ট করে। এবার রেডিওর মধ্যে লোকেশন শুনে তারা যখন সামনে গিয়ে তাকায়, তখন তারা দূর থেকে গুঞ্জিয়ন শহরকে দেখতে পায়, যেটার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। সেখানে অনেকগুলো শেল্টার ছিল। এতে তারা দুজনই অনেক খুশি হয়ে যায়, কারণ এখন তাদেরকে আর আতঙ্কিত হয়ে জীবনযাপন করতে হবে না, এমনকি এভাবে এক জায়গাতে বন্দিও থাকতে হবে না। তারা সেখানে সকলের সঙ্গে মিলে শুরু করবে তাদের নতুন জীবন।